শ্রাবণের অঝোর বৃষ্টি। সন্ধ্যা নামতেই পুরো গ্রামটাকে যেন একটা ধোঁয়াচ্ছন্ন আস্তরণ ঢেকে ফেলেছে। চারপাশে জল কাদার গন্ধ, ভেজা মাটির সোঁদা গন্ধ আর শিয়ালের ডাক মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। গ্রামের একমাত্র চায়ের দোকানটিতে কয়েকজন গ্রামবাসী বসে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। তাদের মধ্যে শহর থেকে আসা অয়ন ও তার দুই বন্ধু রজত ও দীপ ছিল। তারা তিনজন শহুরে ছেলে, ইতিহাস ও পুরাতত্ত্বে প্রচণ্ড আগ্রহী। চায়ের দোকানের কোণে বসে থাকা বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে অয়ন বলল, কাকু, শুনলাম এই গ্রামে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি আছে, যেখানে কেউ রাতে যেতে সাহস পায় না। এটা কি সত্যি? বৃদ্ধ লোকটি চায়ের কাপ রেখে অয়নকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখল। তার চোখে ভয় আর সতর্কতার ছাপ। সত্যি যেতে চাস? ধীর কণ্ঠে বলল বৃদ্ধ। হ্যাঁ দাদু, ওইসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না, হেসে বলল অয়ন। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, তারপর ফিসফিস করে বলল, সেই বাড়িতে গেলে কেউ ফিরে আসে না, আর ফিরলেও সে আর মানুষ থাকে না। রজত হেসে উঠল। আরে কাকু, এত রহস্য করলে তো ভয় পেতে হবে। আপনি বরং পুরো গল্পটা বলুন। আজ থেকে প্রায় 50 বছর আগে জমিদার বিভূতিভূষণ রায় ছিলেন এই গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। কিন্তু তিনি ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর। প্রজাদের ওপর অত্যাচার করতেন, বিশেষ করে যারা তার বিরুদ্ধে দাঁড়াত। একদিন গ্রামের এক ব্রাহ্মণ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে জমিদার তাকে সেই পুরনো বাড়ির দোতলায় আটকে রাখে। লোকটি আর কখনো বের হয়নি। তার আত্মা নাকি আজও সেইখানে বন্দী। তারপর থেকে প্রতি পূর্ণিমায় ওই বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়। রাতের অন্ধকারে বাড়ির ভেতরে ছায়ামূর্তিরা নাকি ঘুরে বেড়ায়। যারা সেখানে ঢোকে তারা আর স্বাভাবিক থাকে না। বৃদ্ধের গলা একেবারে নিচু হয়ে গেল। অনেকেই চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিল, কেউ ফেরেনি, আর ফিরলেও তারা আর মানুষ ছিল না। তাদের চোখ লাল হয়ে যেত, শরীরে ছিল গভীর আঁচড়ের দাগ, আর মুখে থাকতো এক বীভৎস হাসি। অয়ন আর তার বন্ধুরা গল্প শুনে শিহরিত হলেও ভয় পেল না, বরং কৌতূহল আরো বেড়ে গেল। আমি ওইসব ভূত পেতে বিশ্বাস করি না, দৃঢ় কণ্ঠে বলল অয়ন। আজ রাতেই আমরা সেখানে যাব। তোমরা বোকামি করছো, বৃদ্ধ কঠিন গলায় বলল। এই জায়গা অভিশপ্ত। কিন্তু ওরা শুনল না। গভীর রাতে তারা তিনজন টর্চ আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল জমিদার বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে পৌঁছে তারা থমকে গেল। বিশাল পুরনো কাঠের দরজা, ভেতরে গভীর অন্ধকার। দীপ ফিসফিস করে বলল, বন্ধু, আমার কেমন যেন অস্বস্তি লাগছে, ফিরে চল না। অয়ন হেসে বলল, এত দূর এসে ফিরে যাব? ভেতরে তো ঠুকতেই হবে। চারপাশ ধুলোয় ভর্তি, পুরনো সব জিনিসপত্র। তারা তিনজন ওদিক ছড়িয়ে পড়ে ধাক্কা দিতেই সেটা মর্মভেদী শব্দ করে খুলে গেল। দোতলায় উঠে গেছে। হঠাৎ বাতাসে যেন ফিসফিস আওয়াজ শোনা যায়। রজত ফিসফিস করে বলল, হে হে, দীপ কোথায়? অয়ন চমকে উঠল। দীপ একটু আগেও ছিল, কিন্তু এখন নেই। দীপ কি তাহলে তাদের সাথে মজা করছে, নাকি সত্যি কোনো বিপদে পড়েছে সে? যাই হয়ে যাক না কেন, দীপকে খুঁজতেই হবে। দীপ, হ্যাঁ দীপ, দীপ! তারা চিৎকার করল, কিন্তু কোনো উত্তর এলো না। টর্চের আলোয় তারা সারা বাড়ি খুঁজতে লাগলো।
হঠাৎ পাশের ঘর থেকে একটা চাপা হাসির শব্দ এলো। রজত ফিসফিস করে বলল, শোন, কেউ যেন হাসছে। তারা দৌড়ে পাশের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেল দীপ দাঁড়িয়ে আছে, কিন্তু সে স্বাভাবিক নেই। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, শরীরে আঁচড়ের দাগ আর ঠোঁটে একটা বিকৃত হাসি। দীপের নিষ্পাপ মুখে যেন কেউ এক রাস খিদে ঢেলে দিয়েছে। অয়ন আতঙ্কে এগিয়ে গিয়ে বলল, দীপ, তুই ঠিক আছিস? হঠাৎ দীপ তাদের দিকে তাকিয়ে এক বিকট শব্দে হেসে উঠল। তারপর দৌড়ে অন্ধকারে গিয়ে মিলিয়ে গেল। রজত গলাটাকে শুকনো করে বলল, ওটা ওটা দীপ না। চারপাশে ভয়ানক নীরবতা। হঠাৎ পাশের ঘরের দিকে ভারী পায়ের শব্দ শোনা যায়। তারা দুজনে সেদিকে এগিয়ে গেল। ঘরের দিকে তাকিয়ে দেখতে পেল একটা কালো ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মূর্তিটির শরীর অস্পষ্ট, কিন্তু চোখ দুটো রক্তের মতো লাল। একটা শীতল কণ্ঠে শব্দ এলো, তোমরা চলে এসেছ, এখন কি আর ফিরতে পারবে? চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, তাদের দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। অয়ন আতঙ্কে চিৎকার করলো, দরজা খুলতে হবে, আমাদেরকে বেরোতেই হবে। কিন্তু তারা দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। পেছন ফিরে দেখতেই দেখলো দীপ ঠিক তাদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বিকট গলায় ফিসফিস করে বলল, তোমরাও এখন আমার মতো হয়ে যাবে। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির দরজা ভেঙে ঢুকে দেখে রজত আর অয়ন মাটিতে পড়ে আছে, জ্ঞানহীন। কিন্তু দীপের কোনো খোঁজ নেই। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ছিল, রজত আর অয়নের শরীরেও গভীর আঁচড়ের দাগ ছিল, আর তাদের ঠোঁটে ছিল সেই একই বিকৃত হাসি। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগলো। কেউ জানল না আসলে কি ঘটেছিল।